কিছু কিছু প্রশ্ন আমাদের বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। প্রচলিত অপ্রচলিত, জানা অজানা সবের মাঝেই এমন কিছু ঘটে যা সত্যি বলে মেনে নিতে হয়। মূলত ঘটনাগুলো কিন্তু আমাদের শিহরিত করে। স্বাগত সকলকে প্রেত কাহিনীর 63তম এপিসোডে। আজ একটি সুন্দর হাড়হিম করা ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করবো বলে রেডি হয়ে চলে এসেছি। আশা করছি তোমরাও আমার অপেক্ষায় ছিলে ঘটনাটা শুনবে বলে। এবং আজকে যে ঘটনা, এই ঘটনাটি একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে, এবং সেই ফ্ল্যাটে কি হয়েছে না হয়েছে সবটাই জানতে হলে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনতে হবে। এবং আমি একটা জিনিস দেখছি, অনেকেই কিন্তু স্কিপ করে চলে যাচ্ছ। আমি কিন্তু সেই মতন ভিউ পাচ্ছি না। তো সকলের কাছে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা আরও বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও তোমাদেরকে নতুন নতুন ঘটনা শোনাতে পারি। দেরি করবো না, সরাসরি চলে যাবো ঘটনাতে। এবং তিনি কোথা থেকে পাঠিয়েছেন, তার নাম কি, সবটাই তোমাদেরকে আজকে ঘটনাতে শেয়ার করছি। আজ যিনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে মুনমুন মণ্ডল এবং তিনি বেহালার বাসিন্দা। তারই সঙ্গে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদেরকে শোনাবো। প্রথমেই বলেছি, তবে উনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন এবং তার সঙ্গে আমার ফোনেও কথা হয়েছিল ঘটনাটা আমার শোনার পর, আমি একটু ক্ল্যারিফাই করছিলাম, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিলাম কিছু কিছু জায়গায়। তো সেইভাবেই আমি তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। আশা করছি তোমাদের ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা হবে। আমরা তখন কলকাতার চেতলাতে থাকতাম এবং সেটা আমাদের আদি বাড়ি, জন্মস্থান আমার চেতলা। সেখানেই বড় হয়েছি, পড়াশোনা করেছি এবং মাধ্যমিকটা চেতলাতেই আমার কমপ্লিট। তারপরে বাবা ঠিক করলেন যে বাবা বেহালাতে ফ্ল্যাট কিনে চলে যাবেন, কারণ বাবার বিজনেস ছিল। আমার বাবা একজন প্রমোটার। তো সেক্ষেত্রে বাবার কর্মসূত্রে বাবাকে কিছু কাজের জন্য বাড়ির এরিয়াটা চেঞ্জ করতে হয়েছিল অসুবিধের জন্য। আমার ভাই তখন মাধ্যমিকও দেয়নি। তো ভাই, মা, বাবা আমরা সবাই ঠিক করলাম যে আমরা ফ্ল্যাটে একদিন ঘুরতে যাব। তা তখন আমাদের ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশনই ছিল বলতে পারো। বাবা ফ্ল্যাটটা যখন ঘুরিয়ে এনেছিল তখন বেশ আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি চেতলার মতন এরিয়া, মানে সবাই জানো যে খুব ক্রাউডেড। তো আমি খুব একটা ক্রাউডেড পছন্দ করতাম না, আমি একটু শান্ত প্রকৃতির মানুষ। তাই আমার খুব মনে হতো যে এই শান্ত জায়গাটা আমার জন্য পারফেক্ট, কারণ আমি প্রত্যেক দিনই ভোরবেলায় গান রিহার্সাল করতাম। গানের গলা আমার খুবই ভালো ছিল বলে। তো যাই হোক, এরম কিছুদিন এগোনোর পর আমাদের ফ্ল্যাটের কনস্ট্রাকশন যখন পুরো কমপ্লিট হয়ে যায়, বাবা তখন আমাদেরকে দেখাতে নিয়ে যায় এবং বাবা বলে, দেখ তোরাই ফ্ল্যাটে থাকতে পারবি তো, ওপর নিচের লোক চলে এসেছে, অসুবিধা নেই। নিচে বাবারই এক বন্ধু, ওনারা নিচের ফ্ল্যাটটাতে ছিলেন এবং ওপরের ফ্ল্যাটটাতে আমার মা, বাবা সবাই মিলে আমরা গেছিলাম যখন দেখতে। তখন বাবা বলেছিল যে আমরা তো গৃহপ্রবেশের জোগাড়জাটি করবো, তা তুই আর ভাই কিন্তু 3 দিন এখানে থাকবি, আমরা তার মধ্যেই চলে আসবো। তা আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা থাকতে পারবো। ততদিনে আমার উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট হয়ে গিয়েছিল চেতলা থেকেই। কলেজে সদ্য ভর্তি হয়েছিলাম, বেশ ভালোই লাগতো। তা যাই হোক, এবার খুব হাসি খুশিভাবেই আমি আমার ভাই ফ্ল্যাটে থাকবার জন্য চলে আসি। তা বেশ ভালোই কেটেছিল ওই দিন দুপুরবেলাটা। রাত্রিবেলা থেকে যে এরকম আমার সঙ্গে ঘটনাটা ঘটবে সেটা আমার আজও নাইটমেয়ার বলতে পারো। আমার চুল প্রায় হাঁটু পর্যন্ত। তা আমার খুব বদ অভ্যাস ছিল একটা সময়, আমি রাত্রিবেলায় চুল খুলে শুতাম। এর জন্য ঠাকুমা, দিদা, মা সব গুরুজনের কাছে বহু বকা খেয়েছি, কিন্তু একটা ব্যাড অভ্যাস আমার ছিল যে আমি চুল খুলে শুতাম। তা দুপুরবেলাটা যখন বললাম আমি আর ভাই ঘরেতেই কাটিয়েছিলাম, কিন্তু মাঝখানে বাবা সন্ধেবেলা একবার বাড়ি এসেছিল আমরা কি খাবো না খাবো জিজ্ঞাসাবাদ করতে, এবং
বাবা হঠাৎ করে গাড়ির হেলমেটটা ফ্ল্যাটের মধ্যে রেখে দিয়েই বাবা বেরিয়ে যায়। আর বাবা 4 চাকাটা গ্যারেজ থেকে বার করে সেটা নিয়ে চেতলার বাড়িতে মায়ের কাছে যায় বাজার হাট করবে বলে। কারণ ঠিক তার 2 দিনের মাথাতেই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল ফ্ল্যাটেতে। তা বাবাকে আমি আর প্রশ্নও করিনি যে হেলমেটটা তুমি রেখে দিয়ে চলে গেলে কেন বা কিছু। বাবা যেমন আমাদের বেডরুমের টেবিলে হেলমেটটা রেখে দিয়ে গিয়েছিল সেই রকমই, কিন্তু বাবা কেন হেলমেট রেখে দিয়ে গেছে বা তার আগে বাবা কোথায় গেছিলো আমরা কিছুই জানি না। তো যাই হোক, হয়তো আমরা ভয় পাবো বলেই বাবা হয়তো কিছু কথা আমাদেরকে লুকিয়েছিল, কিন্তু সেটার এফেক্ট যে এতটা নেগেটিভ হবে সেটা তো মানে কি বলবো। তো যাই হোক, বাবা হেলমেটটা রেখে দিয়ে চলে যায় এবং আমি আর ভাই যথারীতি রাত্রিরের ডিনার কমপ্লিট করি, দিয়ে বিছানায় চলে যাই শোয়ার জন্য। ভাই শুয়েছিল বিছানার ধারের দিকটাতে, যে দিকটাতে আমাদের একটা বুক সেলফ ওয়ার্ড্রপ রাখা রয়েছে, আর ঠিক তার পাশেই মানে ভাইয়ের বাঁ দিকটাতে আমি শুয়েছিলাম, যেদিকে জানলা ছিল। জানলাতে তখনও পর্দা লাগানো হয়নি, কারণ আমরা সদ্যই ফ্ল্যাটে এসেছিলাম। আর মা সব সরঞ্জাম করছিলেন সেটা বলছিলামও। তো যাই হোক, আমি আর ভাই শুয়ে আছি। তখন প্রায় ঘড়ির কাঁটাতে 12:30 থেকে 1:45 হঠাৎ করে দরজা খুললে যেমন একটা আওয়াজ হয়, ওই লকটা ঘোরানোর আওয়াজ হলো, আর মনে হলো যেন ঘরের মধ্যে কেউ ঢুকলো। আমি বুঝতে পারলাম না যে কে সেটা। আমি দরজার দিকে একবার ঘুরে তাকালাম পর্যন্ত। তখন আমি ঘুমোইনি, আমি ফোন ঘাঁটছিলাম, কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি কে ঢুকলো বা কিছু। বাট দরজার লকের একটা আওয়াজ হলো, যে কেউ যেন ঘুরিয়ে ঢুকলো। পাশ ফিরে দেখি না, ভাই তো শুয়ে আছে। আর আমি যেটা প্রথমেই বললাম, আমার খুব বাজে অভ্যাস ছিল, আমি চুল খুলে শুতাম। আমার চুল মাটিতে পুরো লুটছিল। ঠিক তার কিছুক্ষণ পর আমার মনে হলো যেন আমার চুলের মধ্যে কেউ দাঁড়িয়ে আমার দিকে আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে আমি তখন চোখ বন্ধ করে হেডফোনে গান শুনছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার মুখের দিকে কন্টিনিউ কেউ যদি ঝুঁকি মেরে তাকিয়ে থাকে ওরমভাবে তাকিয়ে রয়েছে। পট করে চোখটা খুলতেই আমার মনে হলো কোনো একটা শ্যাডো আমার মুখের ওপর দিয়ে সরে গেল এবং পাশে দাঁড়িয়ে। তা আমি আশেপাশে দেখার ওই ক্ষমতাটুকুনি আমার ছিল না। আমার গা পুরো ভারী হয়ে গিয়েছিল যে এটা আমি কি দেখলাম বা এটা কি হলো আমার সঙ্গে। ঠিক তার 2 থেকে 3 সেকেন্ড পরেই দরজার মধ্যে দুম করে একটা আওয়াজ হলো, আর একটা শ্যাডো ছিটকে ঠিক আমাদের যে বাথরুমের দরজাটা সেদিকে ছিটকে গেল, আবার ওখান থেকে দরজায় ছিটকে গেল। সেই দুম দুম করে শুধু 2টো দরজার আওয়াজ হচ্ছে। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কি। এমনি ঘরটা অন্ধকার মতন ছিল। এবার ভাইকে যে ডাকবো, ভাই অঘরে ঘুমোচ্ছে। আমার ভাইয়েরও খুব বাজে অভ্যাস, যদি একবার ঘুমিয়ে পড়ে বিছানাতে 1000 ডাকলেও সাড়া পাওয়া যায় না, অনেক কষ্ট করে ওকে তুলতে হয়। তো ওকে ডাকবো যে সেই ক্ষমতাটুকুনিও আমার ছিল না। এবং আমি সেই শ্যাডোটা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, এই দরজা থেকে ওই দরজা ধাক্কা খাচ্ছে খালি, এবং একটা আওয়াজ হচ্ছে। বুকে সাহস রেখেই চোখটা বুঝিয়ে হালকা করে চুপচাপ শুয়ে রয়েছি, আর খালি রঙ্গটা দেখছি যে কি হয়। দিয়ে খানিকক্ষণ পর আমার চুলের মধ্যে দাঁড়িয়ে আমার চুলগুলো যে পটপট করে ছিঁড়ছে সেইটা আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি। আমার চুলের মধ্যে চেপে দাঁড়িয়ে রয়েছে। দিয়ে আমার ক্ষমতা নেই যে আমি উঠবো খাট থেকে, তাকাবো পেছনে কে বা কিছু। তারপরেতে আমি আস্তে করে বাঁ দিকটার থেকে ডান দিকে ঘুরি এবং সাহস করে ভাইয়ের দিকেই তাকিয়ে থাকি যে ওই দিক দিয়ে যদি কিছু দেখা যায় বা কিছু। কিন্তু ওই দিকটাতে আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি যেই দিকে ঘুরছিলাম শ্যাডোটা ঠিক তার অপোজিট সাইডেই দাঁড়িয়েছিল। মানে ফার্স্টে আমাকে কোনো মতেই দেখা দিতে চাইছিল না, এবং আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার বাঁ দিকে কোনো একটি মহিলার অবয়ব দাঁড়িয়ে রয়েছে, এবং সে আমার চুলের মধ্যে রীতিমতন চেপেই দাঁড়িয়ে রয়েছে। ভীষণ ভয় লাগছিল, কি করব কিছুই মাথায় আসছিল না। বাধ্য হয়ে চাদরটাকে মুখে ঢাকা দিয়ে দিই এবং চুপচাপ
শুয়ে থাকি, কি করব ভাবতে লাগি। তখন বুঝতে পারলাম আমার মাথার ওপর কেউ যেন চেপে দাঁড়িয়ে একটা পা আমার মাথার ওপর আর একটা পা মেঝেতে চেপে আমার মাথার ওপর পা দিয়ে খাটে উঠলো এবং উঠে আমার ডান দিক থেকে বাঁ দিক খালি পাইচারি করছে, আমাকে একবার করে ডেঙাচ্ছে, দিয়ে আমাকে পুরো গোল করে ঘুরছে খাটের ওপর থেকে নিচ থেকে। আবার মাথায় পা রেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। ভাইকে অনেকবার চাদরের ভেতর থেকে আঙুল দিয়ে খোঁচা মেরে ডাকার চেষ্টা করেছি, কিন্তু ভাইয়ের ঘুমটাও ভাঙেনি। তা যাই হোক, তখন বাধ্য হয়ে আমার যে উডবি হাজব্যান্ড ছিল তখন, তো আমার এখন বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে আমার একটা 2 বছরের বাচ্চাও রয়েছে। তো তখন আমি অবিবাহিতই ছিলাম, কলেজে পড়ি। তা যাই হোক, আমি আমার উডবিকে ফোন করি, কারণ ও এইসব আধ্যাত্মিক ব্যাপার বেশ কিছু কিছু জিনিস জানে। তা ওকে আমি ফোন করি এবং ফোন করতেও ফার্স্টে ফোনটা কেটে দিয়েছিল, কারণ ও ওয়াশরুমে ছিল। ভয়তে আমি বাধ্য হয়ে ওকে টেক্সট পাঠাই যে আমার ঘরেতে এরকম এরকম কিছু ঘটছে, তুমি আমাকে একটুখানি হেল্প করো। ও তখন আমাকে মেসেজে একটা কথাই লিখলো, ঠিক আছে দাঁড়াও, আমি তো ওয়াশরুমে রয়েছি, ওই জন্য ফোনটা তুলতে পারছি না, ঠিক আছে তুমি এক কাজ করো, আমি তোমাকে ফোনটা করছি, তুমি ফোনটা লাউড স্পিকারে করো এবং তারপরে যা করার আমি করছি, তুমি চুপটি করে শুয়ে থাকো। তখনও পর্যন্ত ওই শ্যাডোটা আমাকে রোটেট করছে, আমি চাদরের ফাঁক থেকে আর ওই নাইট ল্যাম্পের আলোতে আমি স্পষ্ট বুঝতে পারছি। একবার করে আমার মাথায় চাপ দিচ্ছে, একবার করে চুলে চাপ দিচ্ছে, একবার করে আমার পায়ে লাথি মেরে যাচ্ছে, মানে যা নয় তাই করছে। তা তখন আমার হাজব্যান্ড যখন আমাকে ফোন করেন, তখন আমি ফোনটা লাউডে রাখি এবং ও এন্টারসে হনুমান চালিসা প্রায় 10-15 বার রিপিট করার পর সেই অবয়বটিকে আমি আর দেখতে পাই না, ওই রাত্রিরের মতো। দিয়ে আমাকে আমার হাজব্যান্ড বললেন যে তুমি একটা কাজ করো, তুমি বালিশের মধ্যে রাম লেখো, দিয়ে তুমি শুয়ে পড়ো। ঘটনাটার বলছি ঠিকই কথা, কিন্তু এখানে একটা ছোট কথা বলে রাখতে চাই যে হয়তো অনেকের মনেই এরকম প্রশ্ন আসতে পারে যে আমার ভয়েস কেন বেরোচ্ছিল না, বা আমি ভাইকে ডাকছিলাম উঠছিল না কেন। ওই সময় বা ওই সিচুয়েশনটাতে আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি চিৎকার করব বা আমার গলা থেকে কোনো ভয়েস বেরোবে। আমার পুরো শরীর ভারী হয়ে গিয়েছিল, আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। কোনো রকমের আমি আমার উডবিকে সেই সময় টেক্সট করেছিলাম যে তুমি আমাকে বাঁচাও, এরকম আমার সঙ্গে হচ্ছে। তো সে আমাকে যেটা বলে সেই মতন আমি করতে থাকি। ওই দিন রাতটা যখন ওই রাম লেখাটা বালিশে আমি আঙুল দিয়েই এমনি লিখে যখন আমি শুয়ে পড়ি, সেদিন রাত্রিবেলায় আর আমি কোনো রকম কিছু ফেস করিনি, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক তার পরের দিন সকালবেলা হতে হঠাৎ দেখি কলিং বেল বাজছে। তো আমি একটু আতঙ্কই হয়ে গেছিলাম যে আগে আইবল দিয়ে দেখি কে আছে, তারপর দরজা খুলবো, কারণ মা বলে গিয়েছিল যে আমরা নতুন এসছি, কে না কে ফ্ল্যাটে ঢুকবে, তো সেই কারণের জন্য যথারীতি তাই আমরা দরজাটা খুলি। আগে আমি যখন দেখলাম মা এসেছে, বাবা এসেছে, তো দরজাটা আমি খুলি এবং ওরা আসে। আমাকে মা দেখে বুঝতেই পেরেছিল যে আমি কিছু একটা ব্যাপারে একটু আতঙ্কিত হয়ে রয়েছি, বাট কী জন্য সেটা আমার মাকে আমি তখনও বলিনি, আমার ভাইকেও বলিনি, কারণ ভাই আর আমি রাত্রিরেই শোবো, যদি ভয় পায়। এবং মা বাবা যে আজ থেকেই থাকবে সেটাও আমি জানতাম না, ভাবছিলাম হয়তো মা জিনিসপত্র ফ্ল্যাটে রাখতে এসছে, মা হয়তো চলে যাবে, আবারও আজকে রাত্রিরে একাই থাকতে হবে, ভাইকে নিয়েও জন্য কিছু বলিনি। তারপরে বেশ মাকে দেখলাম মা দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে ঢুকে গেলেন, রান্নাবান্না করা শুরু করে দিলেন। তা আমাকে মা বললো আজকে কিন্তু আমি থাকবো, কারণ কাল বাদ পরশু তো গৃহপ্রবেশ, আমি আর যাব না। তোরা একটা দিন ছিলিস ঠিকই কথা, কিন্তু আমার টেনশন হচ্ছিল তোদের 2 ভাই বোনকে রেখে, তা আজকে আমি তোদের সঙ্গেই থাকবো, আমরা পাশের ঘরে শোবো, তোরা এই ঘরেই শুয়ে পড়িস। তা আমি মাকে বললাম বেশ ঠিক আছে। সেম দ্বিতীয় দিন দুপুরবেলাটা সুন্দরভাবে কাটলো। সন্ধ্যেবেলাতে নিচের কাকু কাকিমা এসেছিলেন, তার ছেলে এসেছিলেন, ওপরের ফ্ল্যাট থেকেও বাবার আর এক বন্ধুরা, তারাও নিচে নেমে এসেছিলেন মায়ের সাথে
পুজোর ব্যাপারে গল্প করছিলেন, আমরা সবাই গল্প করছিলাম। তো সন্ধ্যাটাও খুব ভালোই কেটে গেছিলো। একবারের জন্য গতকাল রাত্রির কথাটা আমার মনেও পড়েনি। রাত্রেবেলায় ঠিক যখন দরজাটা বন্ধ করব এবং লাইটটা অফ করে শুতে যাব বিছানায়, আবার যেন গতকাল রাত্রির কথাটা মনে পড়ে গেল। ভয়ই পাচ্ছিলাম বটে, তবে আজকে ঠিক করেই রেখেছিলাম যে যাই হোক, মা বাবা তো পাশের ঘরে শুয়ে আছে, আর মনে হয় না সেরকম কিছু ঘটনা ঘটবে বলে বা কিছু। যথারীতি শুয়েও পড়ি। ঠিক 12:30 পৌনে একটার সময় ঘরে জানলা দরজা সব বন্ধ, এসি চলছে, ফ্যান চলছে তাও নয়, বুক সেলফে যতগুলো বই ছিল সব দাদার দাদার করে নিচে পড়ে যাচ্ছে। আমি বুঝতেও পারলাম না যে বইগুলো উপরের সেলফ থেকে যেগুলো পুরো বাংকারে ঢোকানো সাজানো, সে বইগুলো একটা একটা করে কিভাবে বাংকার থেকে নিচে মাটিতে পড়ছে। চোখটা খুলে যখন আমি দেখি ঠিক সেম জিনিসটা, আজও সেই মহিলাটি আমার চুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে যেন তাকিয়ে রয়েছে। আমার ক্ষমতা ছিল না যে সেই সময়তেও আমি তার দিকে ঘুরে তাকাবো, কিন্তু কোনো রকমের সেদিনকে আমি উঠে বসেছিলাম এবং বসে একটা পা আমার বিছানাতে, একটা পা মাটিতে, আমি একটা করে বই তুলে সেলফে রাখছি। ভীষণ ভয়ে ভয়েই রাখছিলাম এবং আমার হাত পা পুরো ঠটর করে কাঁপছে। দ্বিতীয় বইটাও রেখেছি। তৃতীয় বইটা যখন মাটি থেকে তুলে এরকম তুলতে যাব, ঠিক আমার কানের সামনে এসে জোরে এবং ভারীকে গলায় বলল, হেই। আমার তো সেই সময় আমি কি করব বুঝতেই পারলাম না। হাত থেকে বইটাও পড়ে গেল। আমি হামাগুড়ি দিয়ে কোনো রকমের দরজার লকটা খুলে মা বাবার ঘরে গিয়ে দুম দুম করে দরজাটা ঠোকাতে বাবা এবং মা দুজনেই উঠে যায় এবং সবটা বলি। গতকাল রাতের ঘটনাটাও বলেছিলাম এবং আজ যে ঘটনাটা আমার সাথে ঘটলো সেটাও বলেছিলাম। তো মা বলেছিল, ঠিক আছে চল আজকে রাত্রিরে আমি তোদের সাথে শুচ্ছি। মা যখন রাত্রিবেলা আমাদের সঙ্গে শুলো, তারপরে আর কোনো কিছু ঘটেনি। তৃতীয় দিন, ঠিক গৃহপ্রবেশের আগের দিনের কথা। সকালবেলা আমার উঠবি আসে এবং এসে আমাদের ঘরে একটা বড় তারামায়ের ফটো দিয়ে যান এবং বলেন যে এই দেওয়ালের মধ্যে যেন এই তারামায়ের ফটোটা আমি লাগিয়ে রাখি। আর আমার মা বলে, ঠিক আছে তোরা একটা কাজ কর, তোরা বরঞ্চ আজকে ঠাকুর ঘরটাতে শো, আর এই বইয়ের ঘরটাতে আমি আর তোর বাপি শুয়ে পড়ছি। তা ঠিক আছে, আমি আর আমার ভাই গৃহপ্রবেশের ঠিক তৃতীয় দিনের রাত্রিবেলায় আমি আর আমার ভাই ওই ঘরটাতে শুয়েছি ঠাকুর ঘরে এবং মা আর বাবা পাশের ঘরটাতে শুয়েছে। 12:30 থেকে পৌনে একটার সময় ঘরের জানলা দরজা সব বন্ধ, বাট যে মায়ের ফটোটা আমার বর আমাকে দিয়ে গেছিলো বাঁধিয়ে, সেই পোর্ট্রেটটা হাওয়াতে যেমন দোলে এদিক ওইদিক হচ্ছে, কটকট করে আওয়াজ হচ্ছে আর এরকম হাওয়ার মতন দুলছে। আর সেদিনকে আমার ভাইও আলগা আলগা জেগেছিল, কারণ ওই দুদিনের ঘটনাও শুনতে পেয়েছিল। আমার ভাইও দেখছে ওরকম ফটোটা দুলছে আর কটকট করে আওয়াজ হচ্ছে। দরজাটা বন্ধ ছিল, আর ওই দরজার যে আমাদের গোল লকটা ছিল সেই লকটা কচ করে ঘুরিয়ে যাচ্ছে, বাট তার ক্ষমতা হচ্ছে না যে সে সেদিনকে ভিতরে ঢুকবে, কারণ আমাদের ঘরটার ভিতরটা পুরো বন্ধন করা ছিল মায়ের ওই ফটোটা দিয়ে এবং ফুল টুল দিয়ে। হঠাৎ করে দেখি ওই ফটোটা দুলতে উল্টো দিকে মায়ের মুখটা ঘুরে গেল, মায়ের ফটোটা যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকটা হয়ে পিছনের যে কার্ডবোর্ডটা সেটা দেখা যাচ্ছে। ভীষণ ভয় পেয়ে যাই এবং চিৎকার করে মা বাবাকে ডাকি। ঠিক সেই সময়তেই জানলার পাশ থেকে একটা আওয়াজ আসে, এই ঘরটা ছেড়ে তোরা চলে যা। আর কোনো আওয়াজ আসে না, জাস্ট এই একটাই ওয়ার্ড আসে। মা বাপিও আসে এবং মা বাপি যখন ঘর থেকে বেরোতে যাবে, মা বাপির ঘরের লকটা ওরকম কচকচ করে আওয়াজ হচ্ছে আর ওরকম ঘুরছে। সে ঢুকতে পারছে না ঠিক কথা, বাট কন্টিনিউ লকটা ওরকম আওয়াজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা বাপি হনুমান চালিসা পড়তে যখন ঘরের লকটা খোলে, তো তারপরে আর কিছু না দেখতে পেয়ে মা বাপি সিধে আমাদের ঘরে আসে এবং আমাদের সঙ্গে একসঙ্গেই আমরা চারজনেই রাত্রিরে শুই। পরের দিনকে সবাইকে ডাকা হয়। বাউনে যখন এসে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ করেন, বাড়িতে নারায়ণ শিলা বসিয়ে যখন আমাদের বাড়িতে পুজো হয়, তো
যাই হোক, সেদিনকেও আর কিছু হয়নি। তারপরে আমরা তো ছিলাম বাড়িতে, অনেক গেস্টরাও ছিল, কিন্তু গেস্টরা চলে যাবার কিছুদিন পর কিছু কিছু সিমটমস আমাদের বাড়িতে কন্টিনিউ দেখা যাচ্ছিল। সেটা হচ্ছে মা বাথরুমে যেত, মায়ের দরজাটা টক 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 করে আওয়াজ হয়েই যাচ্ছে। মা কিন্তু বাথরুম থেকে অনবরত চিৎকার করে বলছে যে আমি বেরোচ্ছি, বাট কে দরজা ঠকঠক করছে বাট আমরাও শুনতে পাচ্ছি না, মা জাস্ট শুনতে পারছে। এটা শুধু মায়ের সঙ্গে হয়নি, এটা আমার সাথেও হয়েছে, ভাইয়ের সাথেও হয়েছে। কলিং বেল বাজিয়েছে, প্রথম 2-3 বার ভেবেছিলাম যে ঠিক আছে কলিং বেল বাজিয়েছে, কোনো বাচ্চা হয়তো কলিং বেল বাজিয়ে পালিয়েছে, যার জন্য বাবা সিসিটিভি লাগিয়ে দিয়েছিল, যদি কেউ ওঠে বা নামে ঘর থেকে আমরা দেখতে পাবো। বাট কোনো কিছুই দেখতে পেতাম না, জাস্ট একটা সিঁড়ি দিয়ে কোনো একটা অবয়ব রোটেট হতো, সেটা আমরা প্রত্যেকেই দেখতে পেতাম, মানে ওই সিসিটিভি ফুটেজে। তো যাই হোক, এবং তারপর থেকে আমরা মানে খুবই ভীত হয়ে থাকতাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড একদিন তারাপীঠে পুজো দিতে যায়, তখন ওখানে এক পুরোহিতকে সে তার সমস্ত ঘটনাটা বলে যে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে এরকম এরকম হচ্ছে, ওই মেয়েটির সঙ্গে আমার আর কিছু মাস পরেই বিয়ে, তো আপনারা যদি একটু সাহায্য করেন আমাদেরকে খুব ভালো হয়, কারণ বুঝতেই তো পারছেন সবাই ওরা আতঙ্ক হয়ে রয়েছে পুরো ফ্ল্যাটের লোকরা। তো যথারীতি ওই বাউন্টি বলেন যে ঠিক আছে বাবা, আমি উপকার করতে পারি, কিন্তু ওই ফ্ল্যাটে তো একজন নেই, বহুজন রয়েছে, আর তোমার শ্বশুর মনে হয় একটি মহিলার সৎকার করতে গিয়েছিল, একটু তুমি জিজ্ঞাসা করো, সেই মহিলাটি হয়তো অপঘাতে মারা গিয়েছিল এবং সেই আত্মাটা তোমার শ্বশুরের সঙ্গে সঙ্গে বাড়িতে এসছে, এবং তোমার শ্বশুর মনে হয় বাড়িতে কোনো জিনিস রেখে দিয়ে চলে গিয়েছিল, যার ফলে ওটা হয়েছে। আর তোমরা যে ভিটেটাতে তোমার শ্বশুররা ফ্ল্যাট কিনেছে, সেই ভিটেতে একটি বাড়ি ছিল, ওই বাড়ির একটি গিন্নি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার আত্মা পর্যন্ত রয়েছে। তো এরকম অনেকগুলো ওই অতৃপ্ত আত্মা তোমাদের ওই বাড়িটাতে বসবাস করছে, আর সেই কারণের জন্যই এরকম হচ্ছে। তোমাদের আশেপাশে কলোনিতে অনেকেই হয়তো সুসাইড করে মারা গেছে, তাদেরই আত্মা ওখানে ঘোরাঘুরি করছে। তা যাই হোক, আমার তো তখন তো উডবি হাজব্যান্ডও ছিলই, তো ওই বাউন্টির সঙ্গে যায় একটি তান্ত্রিকের কাছে, সেখানে যজ্ঞটজ্ঞ হয় এবং ওখানকার কিছু ফুল পেরেক নিয়ে আসে, এনে আমাদের যে ফ্ল্যাটে ঢোকার রাস্তা ওখানে পুঁতে দেয়, এবং প্রত্যেকের দেওয়ালে ওই পেরেকটা আজও অবধি পোতা রয়েছে। তারপর থেকে আমাদের ফ্ল্যাটে আর কোনো রকম কোনো নেগেটিভিটি জিনিস ঘটেও না, এবং আমাদের প্রত্যেককে একটা করে মাদুলি দিয়ে গিয়েছিল, যাতে আমরা বাইরেও যখন বেরোবো আমরা সেফলি বেরোতে পারবো বা ঘুরতে পারবো। আর পই করে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিল তোমার বউকে বলবে চুল যেন না খুলে বেরোয় কোথাও, আর না খুলে যেন রাত্রিবেলায় শোয়। সেই দিনের পর থেকে আজ অবধি আমি কোনো দিন চুল খুলে আর আমি শুই না। কিন্তু আর একটা জিনিস, ওই যে বাউন ঠাকুর বলেছিলেন যে তোমাদের বাড়িতে এমন কোনো জিনিস রয়েছে যেটা থ্রু থেকেও আমাদের বাড়িতে ওই আত্মাটা প্রবেশ করেছিল। যখন বাবাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা আপনি ওখানে যখন গিয়েছিলেন, ওখান থেকে যখন আপনি দাহ করতে গিয়েছিলেন, শ্মশান থেকে আসার পর ওখানে আপনি কি ওই জামা কাপড় পরেই ঘরে ঢুকেছিলেন, কিছু রেখে গেছিলেন? তো বাবা তো বলে না, আমি তো কিছু রেখে দিয়ে যাইনি, আমি বেরিয়ে গেছিলাম। তখন আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করে, হ্যাঁ তুমি তো হেলমেটটা রেখে দিয়ে গিয়েছিলে আর তুমি 4 চাকা নিয়ে গিয়েছিলে। তখন বাবা বলে হ্যাঁ হ্যাঁ আমি হেলমেট, বলছে হ্যাঁ ওটার সাথেই ওই মহিলাটির আত্মা আপনার বাড়িতে এসছে, যেহেতু আপনার রাশ হালকা বলে। যাই হোক, ওই হেলমেটটাকেও আমার বাবা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছিল। তো এটাই ছিল আমার ঘটনা, আমার সঙ্গে এরকম বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার সত্যি মনে হয় যেন আমার ওটা দুঃস্বপ্ন। আজও তোমাকে অনেক ভয় ভয় করে এই ঘটনাটা বলছি। এর আগেও তোমাকে আমি একবার ঘটনা পাঠিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ির একটি ঘটনা, মনে হয় তুমি শুনিয়েওছো তোমার শ্রোতাদেরকে, তাদের খুব ভালো লেগেছে। আর এই ঘটনাটাও আশা করি তোমার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আর এরকম আরও অনেক ঘটনা আছে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার
বাপের বাড়ির কেসটা তো মিটে গেছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেকটাই সলভ হয়েছে, বাট এখনও কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ঘটে, সেটাও আস্তে আস্তে হয়তো ভগবানের আশীর্বাদে মিটে যাবে। তো আরও ঘটনা রয়েছে, তোমাকে শেয়ার করব, যদি তোমার ভালো লেগে থাকে সেগুলো তুমি তোমার মতন করে শুনিও, কেমন? থ্যাংক ইউ মুনমুনদি, অ্যাকচুয়ালি তুমি আমার সত্যি খুব ক্লোজ একটা মানুষ, তুমি ভীষণ কাছের একটা দিদি আমার। হ্যাঁ, তুমি এর আগেও আমাকে ঘটনা পাঠিয়েছিলে, আমার শ্রোতাদের খুব ভালো লেগেছিল, আর আশা করছি এই ঘটনাটাও ওদের খুব ভালো লাগবে, এবং এটা একটি অন্যরকম ঘটনা আজ আমি আমার চ্যানেলে শোনালাম। এরম তাই আমি ভাবি প্রত্যেকের কাছেই একটা কথাই বলবো যে আমরা অনেক মেয়েরা আজও কিছু রিচুয়ালস মানি না, রাত্রিবেলায় পারফিউম লাগিয়ে চলে যাই, চুল খুলে যায়, ওড়না লুটিয়ে যায়, শাড়ির আঁচল লুটিয়ে যায়। আমরা হয়তো ভীষণ ট্রেন্ডি হতে চাই বা ভীষণ ফ্যাশনেবল হতে চাই, বাট আমরা তো চোখে জিনিসটা দেখতে পারছি না, না? যেটা চোখে দেখতে পাই না তার সঙ্গে আমরা লড়বো কীভাবে? তো এটা অনেকেই হয়তো অবজেক্ট করতে পারে আমাকে যে তুমি কি করে জানলে বা কিছু কিছু জিনিস আমিও এইসব নিয়ে স্টাডি করেছি বা করছি স্টিল নাও, তো সেই জন্যই এত কিছু জানি, তোমাদেরকে শেয়ার করছি। খুব ভেরি সুন শর্টস আসতে চলেছে, শর্টসে তোমরা এরকম অনেক মানে পজিটিভ জিনিস জানতে পারবে যে কী থেকে কী হতে পারে অ্যান্ড অল। তো নেক্সট উইকেও একটা সুন্দর ঘটনা তোমাদেরকে শোনাবো। আর আমার প্রত্যেককে একটা রিকোয়েস্ট, মানে প্রত্যেকটা দিদিকে, বোনকে, কাকিমা, জেঠিমা সকলকে যে রাত্রেবেলায় একটু চুল খুলে যাওয়া বা গায়ে চড়া গন্ধওয়ালা পারফিউম লাগিয়ে যাওয়া বা যেখানে সেখানে থুতু ফেলা, এগুলো একটু করবেন না, কারণ কী থেকে কী হতে পারে আমরা কেউই হয়তো জানি না। দেখুন, কেউই জানতো না, বাট আমার ওই মামা হেলমেটটা রেখে গিয়েছিল, তারপরে তার মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। তো এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। আমি অনেক দিন আগেই ঘটনাটা জানতাম, বাট দিদি যতদিন না আমাকে বলছিল বা পাঠাচ্ছিল, শিওর হচ্ছিলাম, ততদিন ঘটনাটা শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, ওর অনেক সময় করে আমাকে পাঠিয়েছে। প্রথমেই ও বলেছে ওর একটা ছোট্ট বেবি রয়েছে 2 বছরের। তো যাই হোক, আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগবে। আর কে কোথা থেকে শুনছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ঘটনা শেষের আগে যেটা আমি বারবার বলে দিই, যে প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু বা অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং করবেও না। তো এই ছিল আমার ঘটনা। আর প্রত্যেককে বলে রাখছি, আমাদেরকে ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদেরকে মেল করতে হবে। আমাদের মেল আইডি হচ্ছে pretk266@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা অডিও বা টেক্সট দুটোই পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। আমাদের তোমরা ইনস্টাতেও টেক্সট করে পাঠাতে পারো, ফেসবুকেও পাঠাতে পারো গল্প, কিন্তু আমি সব থেকে সুবিধা আমার মনে হয় হোয়াটসঅ্যাপে পাঠানো। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখতে চাইছি, এমন ঘটনা তোমরা পাঠিও যেটা আমার মনে হয় যেন আমি সিলেক্ট করতে পারি, আমার ভালো লাগা, মন ছুঁয়ে যাওয়ার মতন ঘটনা পাঠিও। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট উইক নতুন একটি ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে।